কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে যদি এই জায়গায় না আসেন সত্যিকারে চরম মিস করবেন। এই পাশে রয়েছে বুড়িবালাম নদী আর এই পাশে রয়েছে বঙ্গোপসাগর। বুড়িবালাম নদী 199 কিলোমিটার পথ অতিক্রম করে এসে মিলিত হয়েছে এই বঙ্গোপসাগরে। দেখো বন্ধুরা, লাল কাঁকড়া। এইখানে রয়েছে স্বয়ংভূ শিবলিঙ্গ, পঞ্চশিবলিঙ্গ। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত বাগদা বিচে, যেখানে গেলে আমরা দেখতে পাবো উঁচু উঁচু পাহাড়ে হাতছানি, সেখানে থাকছে জলপ্রপাত এবং থাকছে সমুদ্র সৈকত এবং ঘন জঙ্গল, এবং তার সাথে উপরিপাওনা হিসেবে থাকছে আধ্যাত্মিকতার মেলবন্ধন, অর্থাৎ সেখানে আমরা মন্দিরেরও দর্শন পাবো। তো এমন একটি জায়গা যেখানে কিন্তু প্রকৃতি তার প্রত্যেকটি সৌন্দর্য নিদর্শন ভালোভাবে ফুটিয়ে তুলেছে। দুদিনে কি করে আপনারা একটি সুন্দর জায়গা ভ্রমণ করতে পারেন, বালাসোরের বাগদা বিচ, তার সাথে এই সি সাফারি ক্যাম্প, যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিলাক্স রুম, তাছাড়া রয়েছে খুব সুন্দর কটেজ, সাথে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল, যেখানে আপনারা এই সুইমিং পুলে অ্যাক্সেস করতে পারবেন। এই গাছগুলো হচ্ছে স্পেশালি কাজু গাছ, বেশ সাজানো গোছানো, বেশ এলাহি আয়োজন রয়েছে এখানে লাঞ্চের। বড় সাইজের পমফ্রেট মাছ, বড় সাইজের কাঁকড়া দিয়েছে, বেশ বড় সাইজের। অপরূপ সুন্দর এই জগন্নাথ মন্দির দেখুন। পাশে রয়েছে ঝাউ জঙ্গল এবং সমুদ্র সৈকত। আর এই ক্যাম্প থেকে প্যাকেজ সিস্টেমের মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারেন এখানকার আশেপাশের সাইট সিনিং। প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু নিউ এপিসোড। আজকে ব্লগটা শুরু করছি শালিমার স্টেশন থেকে। বন্ধুরা, আবারও দুদিনের ছুটি হাতে নিয়ে বেরিয়ে পড়েছি একটা অফবিট ডেস্টিনেশন ঘুরে দেখার জন্য, যেটা কিনা একটি আন্ডাররেটেড ডেস্টিনেশন। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে অবস্থিত বাগদা বিচে, যেখানে গেলে আমরা দেখতে পাবো উঁচু উঁচু পাহাড়ে হাতছানি, সেখানে থাকছে জলপ্রপাত এবং থাকছে সমুদ্র সৈকত এবং ঘন জঙ্গল, এবং তার সাথে উপরিপাওনা হিসেবে থাকছে আধ্যাত্মিকতার মেলবন্ধন, অর্থাৎ সেখানে আমরা মন্দিরেরও দর্শন পাবো। তো এমন একটি জায়গা যেখানে কিন্তু প্রকৃতি তার প্রত্যেকটি সৌন্দর্য নিদর্শন ভালোভাবে ফুটিয়ে তুলেছে। হ্যাঁ, আজকের এই ডেস্টিনেশনটা বেশ সুন্দর, গেলে বেশ ভালো লাগবে। প্রথমবার যাচ্ছি। এই যে দুদিনের জার্নি কেমন কি এক্সপিরিয়েন্স রয়েছে, কেমনই বা খরচা পড়ে, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন শেয়ার করে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের বেশ ভালো লাগবে, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবেন। এখন ঘড়ি কাটায় বাজে রাত্রির 11টা 30 মিনিট, আর কলকাতা বৃষ্টি নেমে গেছে, টিপটিপ করে বৃষ্টি পড়ছে। এক প্রকার বৃষ্টি মাথায় নিয়ে আজকে জার্নি শুরু হচ্ছে। আজকে আমরা শালিমার থেকে বালাসোর অবধি যাব, আর যাওয়ার জন্য আজকে আমরা শালিমার টু চেরাপল্লী স্পেশাল ট্রেন 08045 চেরাপল্লী স্পেশাল, সেই ট্রেনে করে আজকে আমরা জার্নি করব। সময় লাগবে ওই 3 ঘন্টা অ্যাবাভ, ওই 3-3.5 ঘন্টা মতো লাগবে। আর ট্রেন কিন্তু দিয়ে দিয়েছে তার একদম নির্ধারিত স্টেশনে। এই শালিমার স্টেশনটা আসতে একটু সমস্যা হয়, হাওড়া, শিয়ালদা কিংবা কলকাতা স্টেশন যতটা ইজিলি আমরা যেতে পারি, কিন্তু শালিমার স্টেশনে অতটা ইজিলি আসা যায় না। হাওড়া থেকে আসতে গেলে একটু সমস্যা হয়। সকালে দিয়ে এলে টোটো, অটো সব কিছুই পাওয়া যায়, আর রাতের দিকে এলে একটু সমস্যা হয়। যাই হোক, আপনারা র্যাপিডো, উবের সব কিছুই পেয়ে যাবেন। আর বালাসোর যাওয়ার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে হাওড়া থেকে রয়েছে একাধিক ট্রেন, যেমন বন্দে ভারত রয়েছে সকালবেলা 6টা 10-এ, তাছাড়া 9টার পর রয়েছে ধৌলি এক্সপ্রেস, যেটাও কিন্তু বেশ 11টা 12টার সময় পৌঁছে দিচ্ছে ডাইরেক্ট একবারে বালাসোর স্টেশনে। তো আপনারা চাইলে সেই ট্রেনে করে আসতে পারেন, কিন্তু আমরা এই ট্রেনটাই পছন্দ করলাম একটাই কারণে, এই ট্রেনে করে গেলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো বালাসোর অবধি, এবং সকালবেলা থেকেই আমরা যে সাইট সিনগুলো রয়েছে সেগুলো বেশ ভালো মতো ঘুরে দেখতে পারবো, যে কারণে আমরা এই ট্রেনটা বেছে নিয়েছি। এই শালিমার স্টেশনের একটা প্ল্যাটফর্ম থেকে আরেকটা প্ল্যাটফর্মে যেতে গেলে সামনে ওভারব্রিজ রয়েছে, তাছাড়া এই সাবওয়ে দিয়েও নিচে যাওয়া যায়। এখানে এসকেলেটার সাবওয়ে রয়েছে, মানে যাদের পায়ে ব্যথা রয়েছে এগুলোতে করে যেতে পারেন। এই চলে এলাম আমরা এখন 2 নম্বর প্ল্যাটফর্মে, কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে, আর ট্রেনে কিন্তু এখন অবধি ইলেকট্রিসিটি নেই, মানে লাইট দেওয়া হয়নি। আর আমাদের কোচ রয়েছে, আমাদের কোচ S1টা আগের দিকে রয়েছে। এই যে আমাদের কোচ হচ্ছে S1 এ আমাদের সিট রয়েছে 60 নম্বর আর 62 নম্বর। S1 এ ঢুকলাম। এই S1 এ এটা হচ্ছে 60 নম্বর, নিচেরটা লোয়ার বার্থ, আর আপার বার্থ আমাদের রয়েছে। ট্রেন তার নির্ধারিত সময় থেকে 2 মিনিট লেটে, অর্থাৎ 12টা বেজে 32 মিনিটে শালিমার স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিয়েছে।
ট্রেনটা মনে হয় লেট করবে, জানি না ঠিক কেমন টাইমে ঢুকবে। যদি অন টাইমে থাকে তো ভোরবেলা 4টের সময় আমরা বালাসোর অবধি পৌঁছে যাবো। এখন দেখা যাক কতটা কি সময় লাগে। আর এই যাত্রাপথে আমাদের দুখানা মাত্র হল্ট পাবো আমরা, একটা হচ্ছে সাঁতরাগাছি আর দ্বিতীয়টা হচ্ছে খড়গপুর। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম বালাসোর। সকালবেলা 6:34 এখন বালাসোর স্টেশনে পৌঁছালাম। ট্রেন তার নির্ধারিত সময় থেকে প্রায় 2.5 ঘন্টা লেটে পৌঁছে দিল বালাসোরে। যাই হোক, কিছু খারাপ হয় ভালোর জন্যই। ট্রেনটা যদি অন টাইমে থাকতো তাহলে ভোরবেলা 4টের সময় আমরা পৌঁছতাম। ট্রেনটা যেহেতু লেটে চলছে, যে কারণে আমরা 6:30টার সময় পৌঁছেছি। আর মোটামুটি ট্রেনে ভালো মতো রেস্ট নিতে পেরেছি এবং ঘুমও হয়েছে। এখন আমরা বালাসোর স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছালাম। এই 2 নম্বর প্ল্যাটফর্মের ওভারব্রিজ দিয়ে আমাদের এখন চলে যেতে হবে 1 নম্বরের বাইরের দিকটায়। তো চলুন যাওয়া যাক। আচ্ছা, বালাসোর স্টেশন থেকে এখন বাইরে চলে এলাম। আর স্টেশন থেকে বাইরে বেরোলে এখানে দেখতে পাবে তোমরা প্রচুর অটো দাঁড়িয়ে থাকে। অটো ছাড়াও নানান ধরনের প্রাইভেট কারও থাকে। তো তোমাদের যে ক্যাম্প বুকিং করা থাকবে সেই ক্যাম্পে যাওয়ার জন্য কিংবা আশেপাশে তোমরা যদি সাইট সিন করতে চাও সেই জন্য এখান থেকে তোমরা অটো পেয়ে যাবে। কিন্তু অটোতে মোটামুটি রিজার্ভে এখান থেকে 800-900, কেউ আবার 1000 বলে, একটু বার্গেন করে নিও। আর আমরা যেহেতু সি সাফারি বিচ ক্যাম্পে যাচ্ছি, সেখানে আগে থেকেই বলে রেখেছি বিচ ক্যাম্প থেকে ডাইরেক্ট অটো পাঠিয়ে দিয়েছে, সেই অটো করেই আমরা এখন যাব। বালাসোর পৌঁছানোর আগেই আমরা ফোন করে দিয়েছিলাম, অটো আমাদের আসার আগেই দাঁড়িয়ে রয়েছে। এই অটো করে আজকে আমরা যাব। আর এই যে অটো ভাড়া পুরোপুরি কিন্তু আমাদের যে প্যাকেজ, সেই প্যাকেজের সাথে ইনক্লুড করা রয়েছে, আলাদা করে কিছু নেই। আমি তো বলবো আপনারা যখন আসবেন সব কিছু, অর্থাৎ অটো ভাড়া থেকে শুরু যাওয়া আসা সব কিছু একেবারে প্যাকেজ সিস্টেম করে নিলে আপনাদের কোনো রকম হেডেক থাকবে না। আর যদি মনে করেন না 2 পয়সা বাঁচাবো, সেই ভেবে যদি বাইরে থেকে নিতে যান, উল্টে আপনাদের বেশি খরচা হয়ে যাবে। তা আমি সবসময় আপনাদের সাজেস্ট করবো, যখনই আপনারা আসবেন অবশ্যই ক্যাম্পে কথা বলে নেবেন। ক্যাম্প থেকে ডাইরেক্ট যে অটো পাঠাবে সেই অটো করে গেলে কিংবা সেই অটো করে যদি আপনারা ফেরেন, আপনাদের অনেকটাই সাশ্রয় হবে এবং আপনাদের অনেক সুবিধাও হবে, কোনো রকম হ্যারাসমেন্ট হবে না। তো চলুন এখন অটোতে ওঠা যাক। এখানে এই অটো করে আমরা প্রথমে এখন যাব পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। কারণ যেহেতু সকাল সকাল পৌঁছেছি একটাই কারণে, কারণ এখানকার কিছু সাইট সিন আছে, সেগুলো ঘুরে দেখবো। তো এখন আমাদের প্রথম গন্তব্য হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সেখান থেকে আমরা আবার ক্যাম্পে পৌঁছবো। উঠে পড়েছি অটোতে, আর আমাদের প্রথম গন্তব্য পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। দাদা কতক্ষণ সময় লাগবে যেতে? 1 ঘন্টা 10-15 মিনিট লাগবে। 1 ঘন্টা 10-15 মিনিট যেতে, 1 ঘন্টা 10-15 মিনিট সময় লাগবে। আর যাওয়ার পথে অসাধারণ সুন্দর সব দৃশ্য উপভোগ করবো আমরা। চলুন যাওয়া যাক। অটো আমাদের ছেড়ে চলে গেল পার্কিং লটের দিকে। সামনে রয়েছে পার্কিং লট, সেখানে অটো দাঁড়াচ্ছে। আর আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি নীলগিরি পর্বতের ঠিক ওপরে, অর্থাৎ যেখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির রয়েছে। চলুন সেই জায়গাটা যাব এখন। আর যেহেতু সকালবেলা এসেছি, এখনও 8টা বাজেনি, একদম খালি খালি রয়েছে। সকালবেলা এলে এরকমভাবেই বেশ ফাঁকায় ফাঁকায় ভালোভাবে মন্দিরটি দর্শন করা যায়। আর যদি বেলার দিকে আসেন সেই ক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের সমাগম ঘটে, সেই সময় ভালো মতো দর্শন করা যায় না এবং হুড়োহুড়ি পড়ে যায় দর্শন করার জন্য। আর একদম যেহেতু সকাল সকাল এসেছি, কয়েকটা মতো দোকান খুলেছে, নাহলে বেলার দিকে এলে এখানে পুজো দেওয়ার জন্য যে ডালি, সেই ডালি দোকান কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। যাওয়ার পথে একটা দোকান খুলে গেছে, দোকানে কি কি রয়েছে দেখিয়ে দিই। এখানে ডালা রয়েছে। এখানে দাদা ক টাকা হয় ডালা? সবাই মিলকি 100 টাকা। সব মিলে 100 টাকা, তাই তো? নারকেল ফুল বেলপাতা 20 টাকা। নারকেল ফুল বেলপাতা 20 টাকা। 20 টাকা, সবাই মিলকি 100 টাকা। আচ্ছা আচ্ছা, দাদা এই দোকান খুলছে, সবাই নারকেল দেয়, ফুল বেলপাতা দিয়ে 20 টাকা। আর সব কিছু দিয়ে, এই যে পুজো দেওয়ার জন্য যে সব কিছু সামগ্রী রয়েছে, এই বালা, তারপরে এই যে প্রসাদ, চুনরি, সব কিছু নিয়ে, আর ধূপবাতি পাবে, মোমবাতি পাবে, তাছাড়া এই যে প্রদীপগুলো রয়েছে, প্রদীপ, সব কিছু দিয়ে 100 টাকা ডালি হয়।
তো এখানে পুজো দেওয়ার জন্য যদি মনে করেন এখানে এসে পুজো দেবেন, অবশ্যই এখান থেকে ডালি কিনে নিতে পারেন। এই যে দাদার দোকান, দাদা আপনার নামটা? সুশান্ত মহারিক। আচ্ছা, নামটা জেনে রাখো আর দাদার মুখটা চিনে রাখো। এই দোকান থেকে অবশ্যই কিন্তু ডালি কিনেও। যখন তোমরা আসবে এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, অবশ্যই দাদার দোকান থেকে ডালি কিনে পুজো দিতে পারো। এই যে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, এটি কিন্তু দেবগিরি পাহাড়ের ওপর অবস্থিত, এবং আসার সময় যে আমরা পাহাড়টা দেখছিলাম ওটা নীলগিরি পাহাড়। দুটি পাহাড়ই কিন্তু বেশ উঁচু, আপনাদের বেশ ভালো লাগবে। মানে এই বালাসোর ভ্রমণে প্রথমে এসেই আমরা পাহাড়ের দর্শন পেলাম, এবং এত সুন্দর এখানকার পরিবেশ, সত্যিকারে মুগ্ধ হলাম। আর যাওয়ার পথে, অর্থাৎ এই মন্দিরে পৌঁছানোর পথে দেখতে পাবে আশেপাশে এরকম প্রচুর দোকান রয়েছে, যেখান থেকে খাওয়ার জিনিস আপনারা কিনে নিতে পারেন। আরও কিছু কিছু খাবার হোটেল রয়েছে বা দোকান রয়েছে যেগুলো এখনও খোলেনি, একটু বেলার দিকে সেগুলোও খুলে যাবে। আর মন্দিরের ওঠার আগে বা মন্দিরে প্রবেশ করার আগে একটা প্রবেশদ্বার রয়েছে, যেখানে শিব পার্বতী অর্থাৎ হরগৌরীর মূর্তি রয়েছে। খুব সুন্দর গেটটি। এখানে জুতোর জন্য কুপন কাটতে হচ্ছে, দুজনের জন্য 5 করে 10 টাকা। এই যে এই শুরু হলো দেবগিরি পর্বতে ওঠার যে ধাপ, সেই ধাপ শুরু হলো এখান থেকে। আর টোটাল যদি দেখায়, এখান থেকে পুরো মন্দির অবধি টোটাল 300খানা স্টেপ রয়েছে, এমনটাই শোনা যায়। আর এই যে দেখতে পাচ্ছ ওপরে যে দেবগিরি পর্বত, সেই পর্বতের ওপর থেকে কলকল শব্দে ঝর্ণার জল অনবরত বয়ে চলেছে, বেশ সুন্দর লাগছে। আর এই ঝর্ণার জলটা দেখুন এইখান থেকে পাস হচ্ছে। চলুন আস্তে আস্তে এখন আমরা ওপরের দিকে উঠবো। আর এই যে সিঁড়িগুলো ধাপ দেখতে পাচ্ছেন, খুব বেশি বড় নয়, খুব ছোটও নয়, মাঝারি সাইজ। যারা বয়স্করা বা প্রবীণ মানুষরা আসবেন, আশা করি তাদের উঠতে অসুবিধা হবে না। শুধু ওই পার্কিং লট থেকে মন্দিরের যে এন্ট্রেন্স, সেখানে আসতেই একটু যা কষ্ট হয়। দেখুন অসাধারণ এক পরিবেশ। পাহাড়ের এরকম পাদদেশেই সিঁড়ি তৈরি করা রয়েছে, যে সিঁড়ি পৌঁছে যাচ্ছে মূল মন্দিরের সামনে। আর সিঁড়ির দুই পাশে রয়েছে অজস্র গাছ। দেখুন কত সুন্দর লাগছে এই পরিবেশ, অসাধারণ অসাধারণ, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। এলে আপনাদের বেশ ভালো লাগবে। চলুন এখন আস্তে আস্তে উপরের দিকে উঠি। বেশ অনেকগুলোই সিঁড়ি, উঠতে সময় লাগবে। দেখুন এই সিঁড়ির ধাপে ধাপে মাঝে মাঝে কত সুন্দর এরকম বসার জায়গা করা রয়েছে। এগুলো সব কংক্রিটের তৈরি, বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা চাইলে এখানে বসতেও পারেন কিছুক্ষণ। আর এই পাহাড়ে ওঠার পথে দেখতে পাবেন কিছু কিছু জায়গায় এরকম একটি ভিউ পয়েন্ট বানানো হয়েছে, যেখানে বসার জায়গা রয়েছে। এখানে টুরিস্টরা এসে বসতে পারেন, এবং আশেপাশে ছোট ছোট অনেক ছোট ছোট জলপ্রপাত রয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো চলুন এখন ওপরের দিকে যাই। ওপরে রয়েছে মূল মন্দির, আর প্রচুর দর্শনার্থী বা যারা টুরিস্ট তারা এসছেন সকাল সকালই দেখতে পাচ্ছি। আর এই ওপরে উঠতে বেশ অনেকটাই কষ্ট হচ্ছে। যারা প্রবীণ মানুষরা রয়েছেন তাদের সম্ভবত একটু কষ্ট হতেই পারে। আর পাহাড়ের ওপর থেকে আসছে জলধারা, যেটা খুব সুন্দর একটি ছোট্ট জলপ্রপাতের সৃষ্টি করেছে, দেখে অপরূপ সুন্দর লাগছে। দেখুন আর শেষের দিকটা যা দেখছি বেশ খাড়াই, কিন্তু দেখুন বেশ খাড়াই, মানে আলাদাই এক এখানে অভিজ্ঞতা হবে আপনারা যখন আসবেন। এই নিচ থেকে আমরা উঠে এসেছি, মোটামুটি কিছুটা খাড়াই ছিল, কিন্তু এই মন্দিরের কাছ থেকে আরও যেন বেশি খাড়ি হয়ে গেছে, পুরো সোজা উপরের দিকে উঠে গেছে মূল মন্দির। দেখুন যাওয়ার পথে এখানে মা বিপত্তারিণীর একটি মন্দির দেখতে পাবেন, যেখানে ঠাকুরমশাই বর্তমানে পুজো করছেন, এবং এখানে আগত ভক্তরা এখানে এসে অনেকেই পুজো দিয়ে গেছেন। আপনারা চাইলেও এখানে এসে পুজো দিতে পারেন। যখন ডালা কিনবেন সেই অনুযায়ী ডালা কিনে আনতে পারেন, উপরে পুজো দেবেন, এবং তাছাড়া মায়ের বিপত্তারিণী মায়ের কাছেও আপনারা পুজো দিতে পারবেন।
এখন অনেকগুলো ধাপ পেরিয়ে মন্দিরে কিছুটা কাছে আসতে পেরেছি। এই যে জুতোগুলো সম্ভবত আমাদের এখানে খুলতে হবে, জুতো এখানে খুলতে হবে তো। ওপরে আসার সময় যখন আমরা একটা কুপন কেটেছিলাম সেই কুপনটি এখানে শো করাতে হবে এবং আমাদের সাথে থাকা যে জুতো সেই জুতোগুলো আমাদের এখানেই খুলে রেখে দিয়ে যেতে হবে, তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করতে পারবো। বন্ধুরা, এটি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। বর্তমানে এখানে এই মন্দিরে পুজো হচ্ছে সকালবেলায়, আর তার ঠিক পাশেই রয়েছে এখানে 5টি শিবলিঙ্গ, যে কারণে এটি পঞ্চ শিবলিঙ্গ মন্দির বলা হয়। আর তার উপরেই রয়েছে পঞ্চবট, যেটি ভারতবর্ষে একটিমাত্র রয়েছে যেখানে পঞ্চ শিবও রয়েছেন এবং তার পাশেই রয়েছে পঞ্চবট। এটি স্বয়ংভূ শিবলিঙ্গ, যেটি আমরা এখন দর্শন করব। চলুন সামনে থেকে বাবার দর্শন করি। দেখুন এই মন্দির চত্বরটি কত সুন্দর, পুরোপুরি এরকম কংক্রিট দিয়ে বাঁধানো। এখানে আগত ভক্তদের কোনো রকম অসুবিধা হবে না হাঁটতে চলতে, আর দেখে বিশ্বাসও হবে না যেটি পাহাড়ের চূড়া অবস্থিত রয়েছে। এত সুন্দরভাবে তৈরি করা এবং পুরো জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো। দেখুন পুরো পাহাড়ের চারিপাশটা এরকম খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে। এই পাশে রয়েছে একটি ডালা আর্কেড, যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন বা এখান থেকে প্রসাদও আপনারা নিতে পারেন। এই যে ভোগ ভাণ্ডার লেখা আছে, পঞ্চলিঙ্গেশ্বরের প্রসাদ আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। আর এই পাশে রয়েছে একটি মন্দির, যেটি বজরংবলী মন্দির। দেখুন বেশ সুন্দর কিন্তু এই বজরংবলী মন্দির। চলুন বজরংবলী মন্দিরে প্রবেশ করি। জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অপরূপ সুন্দর এখানে পঞ্চমুখী হনুমানজির একটি বিগ্রহ রয়েছে, যেটি অপরূপ সুন্দর দেখতে লাগছে। জয় বজরংবলী। চলুন এখন মূল মন্দিরের ঠিক সামনেটায় যাব। আর এই মন্দিরে যাওয়ার সময় আপনারা এখানে হনুমানজির আরেকটি বিগ্রহ দেখতে পাবেন। দেখুন অপরূপ সুন্দর। যাওয়ার আগে আপনাদের একবার দর্শন করিয়ে দিলাম। চলুন এখন নিচের দিকে যাই। আর এই ঠিক যে মূল মন্দিরে যাওয়ার আগে এখানে আপনারা অনেক অজস্র ঘন্টি দেখতে পাবেন। আগত ভক্তরা এখানে এসে ঘন্টি বাজিয়ে যান, বেশ সুন্দর। আর এই যে পঞ্চলিঙ্গেশ্বর যে মন্দিরের ঠিক সামনে রয়েছে এখানে একটি বেশ বড় সাইজের নন্দী মূর্তি, দেখে বেশ ভালো লাগছে। এবং শিব ঠাকুরের যে ত্রিশূল, সেই ত্রিশূলও রয়েছে ঠিক এখানটায়, দেখতে পাচ্ছেন, বেশ ভালো লাগছে দেখতে। চলুন এখন বাবার দর্শন করাই আপনাদের। এখানে আগত ভক্তরা মন্দিরে এসে পুরোহিত মশাইদের মাধ্যমে সরাসরি এখানে পুজো দিতে পারেন। আপনারা যখন ডালা নিয়ে আসবেন এই মন্দিরে এসে সরাসরি পুজো দিয়ে দেবেন এখানে। আর পঞ্চ যে শিবলিঙ্গ রয়েছে সেটি দর্শন করতে হলে আপনাদের ঠিক পাশেই যেতে হবে, যেটি স্বয়ংভূ এইখানে নেই। সেটি দর্শন করার জন্য আপনাদের এই যে ঠিক জলপ্রপাত রয়েছে সেই জলপ্রপাতের সামনে যেতে হবে। চলুন আপনাদের দর্শন করাই। এই যে এই স্থানে বাবার নামে পুজো দেওয়া হচ্ছে। আর এইখানে রয়েছে স্বয়ংভূ শিবলিঙ্গ, পঞ্চ শিবলিঙ্গ। যেটি রয়েছে এই ঠিক জলের ভেতরে, যেটি চোখে দেখা যায় না কিন্তু আপনারা স্পর্শ করতে পারেন। এবং এক প্রকার এই জলপ্রপাতে নেমে স্পর্শ করতে গেলে পুরোপুরি আপনাদের ভিজে যেতে হবে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে এসে বাবার দর্শন করলাম। এই জলপ্রপাতের ঠিক নিচেই রয়েছে স্বয়ংভূ 5টি শিবলিঙ্গ। এখানে বাবার দর্শন করা যায় না, বাবাকে স্পর্শ করা যায়, বাবাকে অনুভব করা যায়, বাবার আশীর্বাদ নেওয়া যায়। বেশ ভেতরেই রয়েছে 5টি স্বয়ংভূ শিবলিঙ্গ।
আর শিবলিঙ্গ স্পর্শ করতে গিয়ে মোটামুটি পুরো দেখতেই পাচ্ছ আমি পুরো ভিজে গেছি। আর এখানে ঘড়িটাও ভিজে গেছে। যারা ফুল স্লিভ শার্ট পরে আসছেন তাদের ক্ষেত্রে বলবো শার্টটা আপনারা খুলে দেবেন, নাহলে কিন্তু পুরোপুরি ভিজে যাবেন। বেশ ভালোই খরস্রোতা জলপ্রপাত রয়েছে এখানে, বেশ ওপর থেকে ভালোই জল পড়ছে। স্বয়ংভূ যে শিবলিঙ্গ তার সামনেতে রয়েছে পঞ্চবট, সেই পঞ্চবটে অনেকে এখানে এসে নিজের মনস্কামনা জানিয়ে চুনরি বেঁধে গেছেন। দেখুন এখানে পঞ্চলিঙ্গেশ্বর শিবলিঙ্গ দর্শন হয়ে গেলে তার পাশেই রয়েছে এই জায়গাটি, যেখানে একটি গুহা রয়েছে। চলুন আপনাদের এখন এখানেও বাবার দর্শন করাই। বাবা এখানেও বিরাজ করছেন। এই যে বেশ একটি ছোট্ট জায়গায়, পুরোপুরি এটা পাহাড়ের ভেতর রয়েছে একটি গুহা। আপনি কি রোজ পুজো করেন এখানে? জয় বাবা ভোলেনাথ। দেখুন ইনি এখানে প্রায় রোজই আসেন পুজো করতে। আপনার বাড়ি কোথায়? নিচে আছে? আচ্ছা, এখান দিয়ে যাওয়া যায়? আচ্ছা, এইটা একটি গুহা। এখানে বাদুড়ও রয়েছে। এই দেখো বাদুড়। এই গুহা এখন বন্ধ। বাদুড় চামচিকে সব ঘুরে বেড়াচ্ছে। এই গুহা আগে সুবিস্তৃত ছিল, বর্তমানে এই গুহা এখন বন্ধ রয়েছে। গুহার মুখ আর এর থেকে বেশি যাওয়া যায় না। আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন হলে এখানে রাধা মাধবের মন্দিরও রয়েছে, আপনারা একই সাথে দর্শন করতে পারেন। শ্রীকৃষ্ণ মন্দির এখানে। এই যে মন্দিরের ভেতরে লাইট নেই, অন্ধকার অন্ধকার থাকে সবসময়। আচ্ছা আচ্ছা, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করলাম এবং আশেপাশে মন্দির চত্বরটাও বেশ ভালো মতো ঘুরে দেখলাম। আশেপাশে আরও অনেকগুলো মন্দির ছিল, সব কিছু দেখিয়েছি আপনাদের। এখন যাচ্ছি নিচের দিকে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির দর্শন করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার আমাদের পরের গন্তব্যের দিকে। বন্ধুরা, আমরা এখন রয়েছি নীলগিরি পর্বতের ঠিক সামনে। দেখো কত সুন্দর লাগছে নীলগিরি পর্বত। আর নীলগিরি পর্বতের সামনেই রয়েছে নীলগিরি জগন্নাথ মন্দির। চলুন এই যাওয়ার পথে একবার আপনাদের এই নীলগিরি জগন্নাথ মন্দির দেখিয়ে দিই বাইরে থেকেই। আর যেহেতু সামনেই রয়েছে রথযাত্রা, সেই উদ্দেশ্যে এই নীলগিরি জগন্নাথ মন্দিরের যে রথ, সেই রথ কিন্তু বাইরে নিয়ে আসা হয়েছে। রথ প্রস্তুতির কাজ মোটামুটি ভালোই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। যেহেতু 16 তারিখ রথ রয়েছে, বিশাল বড় এক রথ রয়েছে এখানে। জয় জগন্নাথ। আর এটা হচ্ছে মূল মন্দির পরিষদ। এই নীলগিরি জগন্নাথ মন্দিরে যখন আপনারা আসবেন, এখানে এসে ডালার দোকান আছে, ডালার দোকানে জুতো খুলে যাবেন। আর এখান থেকে আপনারা পুজো দেওয়ার জন্য ডালা সংগ্রহ করতে পারেন। ক টাকা নেন দাদা এখান থেকে? ক টাকা নেন ডালা? 100 টাকা। 100 টাকা। আর এই প্রদীপ এগুলো দিতে ক টাকা নেন? মিশিয়ে 100 টাকা। সব মিশিয়ে 100 টাকা নাকি? এইটাই। আচ্ছা, এরকম একটা ডালি থাকে 100 টাকা? 100 টাকাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, 100 টাকা ডালি থাকে। ডালি 100 টাকা। তো যখন আপনারা আসবেন, যদি মনে হয় হাতে সময় রয়েছে, অবশ্যই এখান থেকে ডালা সংগ্রহ করে আর জুতোটা এখানেই খুলে দেবেন। আর ভেতরে প্রবেশ করে আপনারা জগন্নাথ দেবকে পুজো দিতে পারেন। যদি আপনাদের মনে হয় অবশ্যই পুজো দিয়ে যাবেন, যদি হাতে সময় থাকে তো। আর দেখিয়ে দিলাম এখন এই রথের জন্য এখানে রথ প্রস্তুত করা হচ্ছে। আর এইটা হচ্ছে জগন্নাথ মন্দির, বেশ সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে মোবাইল কিংবা ক্যামেরা নিয়ে ঢোকা অ্যালাউ নেই, যে কারণে আমি মন্দিরের ভেতরে দেখাতে পারছি না। বাইরে থেকে আপনাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন আসবেন সশরীরে অবশ্যই মন্দির দর্শন করবেন। আমি ভেতরে গিয়ে দর্শন করে এলাম। অপরূপ সুন্দর এখানকার জগন্নাথ দেব। জগন্নাথ দেবের আশীর্বাদ আপনাদের সবার উপর থাকুক, সবার মঙ্গল হোক সেই কামনাই করি। অবশ্যই সবাই ভিডিওতে জয় জগন্নাথ লিখে দেবেন। এই নীলগিরি জগন্নাথ মন্দিরের ঠিক পাশে রয়েছে এখানকার রাজবাড়ি। চলুন এক ঝলক এই রাজবাড়ি দর্শন করে আসি। রাজবাড়ির যে গেট বা তোরণটা বেশ সুবিশাল। চলুন আপনাদের একবার দূর থেকে দেখাই। বেশ সুবিশাল এই রাজবাড়ির এন্ট্রেন্স। চলুন ভেতরের দিকে প্রবেশ করি এখন। আর যেহেতু সামনেই রয়েছে রথযাত্রা, সেই উদ্দেশ্যে এইখানে বেশ ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করা হচ্ছে, রিনোভেটের কাজ চলছে।
দেখতেই পাচ্ছেন। আর রাজবাড়ি চত্বরটা কতটা সুন্দর দেখুন একবার, অসাধারণ সুন্দর এই রাজবাড়ি চত্বর। যখন আপনারা আসবেন বালাসোর ভ্রমণ করতে অবশ্যই এই রাজবাড়িটা দর্শন করবেন, আপনাদের বেশ ভালো লাগবে। আর এই যে রাজবাড়ি যে চত্বরটা কত সুন্দর দেখতে লাগছে, কারণ এর পেছনেই রয়েছে নীলগিরি পর্বত, আর যেখানে বেশ মেঘাচ্ছন্ন একটি জায়গা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই নীলগিরি যে পর্বতটা বেশ বড়, বেশ উঁচু, তার ওপর থেকেই মেঘ বয়ে যাচ্ছে। যেহেতু আজকে মেঘলা আকাশ, প্রচুর পরিমাণ মেঘের ঘনঘটা রয়েছে আজকের আকাশে, যে কারণে নীলগিরি পর্বতের ওপর আমরা বিশাল পরিমাণ মেঘ দেখতে পাচ্ছি। আর এই অসাধারণ সৌন্দর্য সবসময় দেখতে পাওয়া যায় না, শুধুমাত্র বর্ষাকালে এলে আপনারা এই দৃশ্য দেখতে পাবেন। এই রাজবাড়ি পরিসরটাও দেখো কত সুন্দর। আর ওই পাশে যে বিল্ডিংটা রয়েছে ওইখানে বর্তমানে রাজবাড়ি যারা বংশধর তারা থাকেন। আর এই জায়গাটা নো এন্ট্রি, অর্থাৎ জনসাধারণের এখানে প্রবেশ নিষেধ, এবং কিছুটা জায়গা জরাজীর্ণ অবস্থায় রয়েছে। যেহেতু অনেক বছর পুরনো, তার জন্য এরকম কিছুটা জরাজীর্ণ অবস্থায় দেখতে পাচ্ছি, এবং প্রচুর পরিমাণ গাছপালা রয়েছে। এই যে টোটাল যে রাজবাড়িটা বেশ অনেকটা জায়গা জুড়ে রয়েছে। আর এই পাশে রয়েছে একটি ছোট্ট মঞ্চ, যেখানে একটি বেদি রয়েছে, যে বেদিতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা সম্ভবত থাকেন। আর এই পাশে দেখাও বিশাল বড় এক কাঁঠাল গাছ রয়েছে। তার এই পাশটাতে রয়েছে দুটি মন্দির, যেখানে রয়েছে কনক দুর্গা মন্দির এবং ওই পাশে রয়েছে রাধা কিশোরের মন্দির, যেটা আপনারা একই সাথে দর্শন করতে পারবেন। রাজবাড়ি চত্বরে যে দুখানা মন্দির রয়েছে সেই মন্দিরগুলোতে কিন্তু ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যে কারণে মন্দিরের ভেতরে দেবতার যে মূর্তি সেগুলো আমি দর্শন করাতে পারলাম না। আমি নিজে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। আপনারা যখন সশরীরে আসবেন অবশ্যই দর্শন করবেন, আপনাদের বেশ ভালো লাগবে। আমরা এখন ইমামি জগন্নাথ টেম্পেলে। আর এই ইমামি জগন্নাথ টেম্পেলটা হচ্ছে ইমামি কোম্পানি যে তেল আমরা খাই, সেই কোম্পানি তৈরি করে দিয়েছে এই জগন্নাথ মন্দির। বেশ সুন্দর এবং বেশ বড় এই মন্দির চত্বর। আর এই জগন্নাথ যে মন্দির, পুরীর জগন্নাথ মন্দিরের আদলেই তৈরি, আপনারা এখানে এসে দেখতে পারবেন। আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, গাছগাছালিতে ঘেরা, বেশ মনোরম পরিবেশ। যখন আপনারা সাইট সিন করবেন একই সাথে এই জায়গাটা ঘুরে দেখতে পারেন, বেশ ভালো লাগবে। বেশ নামকরা একটি জায়গা এটা। জুতো খোলার জন্য এখানে ফ্রি কাউন্টার রয়েছে, আপনারা এখানে জুতো রাখতে পারেন। জুতো রাখার পর এখানে একটি স্থান রয়েছে যেখানে জল রয়েছে, আপনারা চাইলে পাটা ধুয়ে নিতে পারেন এবং কলে হাত ধুয়ে নিতে পারেন। এখন আমরা প্রবেশ করছি ইমামি জগন্নাথ মন্দিরে। এই হচ্ছে মন্দির পরিষদ, বেশ সুন্দর। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। অপরূপ সুন্দর এই জগন্নাথ মন্দির। দেখুন পুরীর জগন্নাথ মন্দিরের মতোই এই মন্দিরের দেয়ালেও নানান কার্য খচিত রয়েছে। এখানে নানান দেবদেবী এবং আমাদের যে হিন্দু ধর্মের পৌরাণিক কাহিনী, সেই কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ সুন্দর। দেখুন এক ঝলক জাস্ট দেখুন, পুরো অবিকল পুরীর মন্দিরের মতোই দেখতে। আর এই মন্দিরের তলায় দেখতে পাচ্ছেন এখানে 8টি চাকা রয়েছে, এই পাশে 8টি এবং ওই পাশে 8টি। অর্থাৎ বোঝানো হচ্ছে এটি একটি রথ। এই রথে 16খানা চাকা রয়েছে এবং 16খানা চাকার উপর ভিত্তি করে এই মন্দিরটি কিংবা এই রথটি দাঁড়িয়ে রয়েছে। বেশ সুন্দর একটি কনসেপ্ট, আর বেশ ভালো লাগলো দেখে। জয় জগন্নাথ। চলুন মন্দিরের আশেপাশে জায়গাগুলো আপনাদের ভালো মতো ঘুরিয়ে দেই। আর পুরোপুরি মার্বেল পাথর দিয়ে তৈরি, খুব সুন্দরভাবে কার্যখচিত এবং পুরো মন্দিরটা নিট অ্যান্ড ক্লিন। এলে আপনাদের বেশ ভালো লাগবে। আর দেখুন মন্দিরের দেয়ালে কত সুন্দরভাবে কাজ করা, যেগুলো দেখে সত্যিকারে মুগ্ধ হতে হয়। কত ডিটেলিংয়ের সাথে কাজ করা, অসাধারণ অসাধারণ এই মন্দির চত্বর। এই পুরো মন্দিরটা একবার আমরা প্রদক্ষিণ করলাম। এবার এর পাশে ছোট ছোট যে মন্দিরগুলো রয়েছে একে একে আমরা দর্শন করি। এখানে একটি মন্দির রয়েছে, মা গজলক্ষ্মী টেম্পল। জয় মা। মা মাতৃ সুন্দর, মায়ের মূর্তিটা এখানে খুবই সুন্দর। জয় মা। মূর্তিটা কিন্তু কোষ্ঠী পাথরের, কিন্তু মায়ের মুখে এখানে রং দেওয়া হয়েছে, দেখে তো কোষ্ঠী পাথরেরই মনে হচ্ছে। বেশ সুন্দর।
আর এখানে রয়েছে প্রণামী বাক্স, আপনারা চাইলে এখানে প্রণামীও দিয়ে যেতে পারেন। এবং এই মন্দিরের দেয়ালেও দেখতে পাবেন নানান ধরনের পৌরাণিক কাহিনী বা দেবদেবীর মূর্তি এখানে রয়েছে, যেটা কিন্তু বেশ সুন্দর। মন্দির চত্বরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো, সত্যি মুগ্ধ হচ্ছি এবং প্রশংসা না করে থাকতে পারছি না। এই জায়গাটা বাগানের মতো তৈরি করা এবং নানান ধরনের মূর্তি রয়েছে এবং ওই পাশে রয়েছে একটি কুয়া, সম্ভবত কুয়া থেকে জল তুলে এই সব মন্দিরে পুজো করা হয়। এটা শ্রী গণেশ অর্থাৎ সিদ্ধিবিনায়ক দত্তার মূর্তি। এই মন্দিরটা যদি আমি আপনাদের না দর্শন করাই তাহলে সব কিছুই বৃথা থাকবে, কারণ আমরা সবাই জানি হিন্দু ধর্ম মতোই সবার আগে শ্রী গণেশ অর্থাৎ আমাদের সিদ্ধিবিনায়ক দাতার পুজো করা হয়। তো এই গণেশ মন্দির এখন আপনাদের দর্শন করাচ্ছি। আর এই গণেশ মন্দিরের দেয়ালেও দেখতে পাবেন নানান ধরনের দেবদেবীর মূর্তি রয়েছে। জয় শ্রী গণেশ। বেশ সুন্দর। চলুন, এখানে আরও কয়েকটি মন্দির রয়েছে, একে একে হাতে যেহেতু সময় কম রয়েছে একটু তাড়াতাড়ি করে আপনাদের দর্শন করিয়ে দিই। আর মূল মন্দিরের ঠিক পাশেই রয়েছে একদম সামনে হনুমানজির একটি মন্দির। এখানে হনুমানজির বিগ্রহ রয়েছে আর এখানে দ্বাররক্ষক হিসেবে হনুমানজিরই বিগ্রহ রয়েছে। জয় শ্রী বজরংবলী, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী। দেখুন অপরূপ সুন্দর এখানে বজরংবলী একটি মূর্তি রয়েছে। এই প্রত্যেকটি মন্দিরের দেয়ালে কিন্তু লাইট লাগানো রয়েছে, অর্থাৎ আমরা তো এখন এসেছি দিনের বেলা, আপনারা যদি কোনো সময় বিকেলবেলা সময় পান বা সন্ধ্যাবেলা যদি আসেন এই জায়গাটা কিন্তু বেশ ভালো লাগবে আপনাদের। তখন প্রত্যেকটা মন্দিরের দেয়ালে লাগানো যে লাইট, সেই লাইটগুলো জ্বলে যায় আর অপরূপ নৈসর্গিক দৃশ্যের সৃষ্টি হয়। সেই দৃশ্য সত্যিকারের মানে কি বলবো, দেখলে আপনারা মুগ্ধ হবেন এবং আপনাদের স্মৃতিতে থেকে যাবে। এত সুন্দর এই মন্দির। চলুন আরও বাকি যে মন্দিরগুলো রয়েছে একে একে সব মন্দির আপনাদের দর্শন করাই। আর এখানে রয়েছে মা বিমলা দেবীর মূর্তি। মা বিমলা, মা বিমলার দর্শন করুন। জয় মা বিমলা। সবার মঙ্গল হোক, সবার মঙ্গল কামনা করি। সবাইকে সুস্থ রাখো মা, সবার মঙ্গল করো মা। জয় মা। অপরূপ সুন্দর একটি ছোট্ট মন্দির যেখানে মা বিমলা বিরাজ করছেন। আর এর ঠিক পাশেও রয়েছে একটি মন্দির, চলুন সেটা একবার দর্শন করি। এটি হচ্ছে একটি শিব মন্দির, এটি শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। মন্দিরের যে বেদি রয়েছে, বেদির ওপর আমরা দেখতে পাচ্ছি এখানে শিব এবং পার্বতীর মূর্তি রয়েছে এবং তলায় রয়েছে একটি শিবলিঙ্গ, যেখানে কাশী বিশ্বনাথকে বোঝানো হচ্ছে। এটি কাশী বিশ্বনাথের মন্দির। জয় বাবা বলে না, জয় বাবা কাশী বিশ্বনাথ। সবার মঙ্গল করো বাবা। আর এই মন্দির পরিষদে আরও ছোট ছোট কিছু কক্ষ রয়েছে যেগুলো অফিসের কাজে নানান অনুষ্ঠানে ব্যবহৃত হয়। আর এখানে রয়েছে একটি যজ্ঞকুণ্ড যেখানে নানান বিশেষ বিশেষ তিথিতে যজ্ঞাকি কাজ সম্পূর্ণ করা হয়। তো এই হলো ইমামি জগন্নাথ মন্দির, যেখানে আপনারা এলে নানান ধরনের মন্দির দর্শন করতে পারবেন। ছোটোখাটো মন্দিরগুলো রয়েছে, তাছাড়া এই মন্দির পরিষদটা বেশ সুন্দর সাজানো গোছানো, এলে আপনাদের বেশ ভালো লাগবে। চলুন এখন বাইরের দিকে যাই। বাইরে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এখানে সাধারণত নিত্য প্রসাদ বিতরণ করা হয়। আপনারা যদি সকালের দিকে আসেন অবশ্যই এই প্রসাদ গ্রহণ করে দেখতে পারেন। এই মন্দিরে এসে চরণামৃত পেলাম। তাছাড়া এখানে ভোগ প্রসাদ থাকে, যেটা প্রত্যেক দিন আগত ভক্তদের বিতরণ করা হয়। এই যে ভোগ প্রসাদ এখানকার নিলাম। এই ভোগ প্রসাদ সকালবেলা 8টা থেকে বিতরণ করা হয় এবং যতক্ষণ থাকে ততক্ষণ ভক্তরা এটি পান এবং শেষ হয়ে গেলে আর বিতরণ করা হয় না। আহারে একবার দৃশ্যটা দেখুন, আশেপাশে কত সুন্দর পরিবেশ, তার মাঝখান থেকে আমাদের অটো ছুটে চলেছে, দুর্দান্ত লাগছে। সি সাফারি বিচ ক্যাম্প, চলো। আর এটা হলো বিচে যাওয়ার রাস্তা। আর আমরা এখন পৌঁছে গেলাম আমাদের আজকের গন্তব্য সি সাফারি বিচ ক্যাম্পে। এই যে লেখা রয়েছে আই লাভ সি সাফারি। আচ্ছা, এই রিসোর্টে আসার সাথে সাথেই এখানে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে, আর ওয়েলকাম ড্রিঙ্কে থাকছে ডাব।
অন্য জায়গায় গেলে সেই কোল্ড ড্রিঙ্কস দেয়, নানান ধরনের সফট ড্রিঙ্ক দেয়, কিন্তু ডাব হচ্ছে সবচেয়ে ভালো অপশান। তো এই দুপুরবেলা এখন ডাব খাবো। বেশ ভালো। এই সি সাফারি বিচ ক্যাম্পটা বেশ সুন্দর, পরিপাটি করে সাজানো। প্রথমে আমরা আমাদের রুমে যাই, সেখানে গিয়ে একটু ফ্রেশ হই, তারপরে আপনাদের পুরো এই রিসোর্টটা ঘুরে দেখাচ্ছি এখানে কেমন কী ফেসিলিটি রয়েছে স্টে করার জন্য। তাছাড়া এখানে ডাইনিং এরিয়া কেমন কী রয়েছে, ওদিকে আবার টেন্টও রয়েছে, অনেক বড় এরিয়া জুড়ে এই ক্যাম্প রয়েছে। সব কিছু দেখাবো। আগে আমরা ফ্রেশ হই, খাওয়া দাওয়া করি, তারপর পুরো ক্যাম্পটা আপনাদের ঘুরে দেখাচ্ছি। এই যে সি সাফারি বিচ ক্যাম্পে আমরা ঢুকলাম, আর এখান থেকে ওপরের দিকে আমরা চলে এলাম। এখন আমরা রয়েছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে খুব সুন্দর কিন্তু এরকম রুম রয়েছে। আমরা নিয়েছি একটা কটেজ রুম, কটেজের মতো দেখতে, দেখুন কত সুন্দরভাবে তৈরি করা। আর এখানে আজকে আমরা দুজন থাকছি, আমি আর দেবাশিস। এই যে রুমের ভেতরে যদি আমরা ঢুকি দেখতে পাবে রুমটা কিন্তু বেশ খুব সুন্দর করে এরকম টেন্ট যেমন হয় কিংবা কটেজ যেরকম হয় সেই রকমই শেপে তৈরি করা। আর এখানে প্রত্যেকটা রুম বলো কটেজ বলো সবই কিন্তু এসি। তো এখানে এসি দেখতে পাচ্ছি, আর ঢোকা মাত্র একটা বড় বেড দেখতে পাচ্ছি। এখানে কিং সাইজ বেড, বালিশ এখনও দিয়ে যায়নি, দিয়ে যাবে। আর এখানে ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর এই পাশেই দেখাই, সামনেটা অনেকটাই জায়গা রয়েছে এখানে হাঁটাচলা করার জন্য। আর এখানে রয়েছে একটা টি টেবিল, যেখানে টি টেবিলের সাথে থাকছে দুখানা চেয়ার, আর একটা কমপ্লিমেন্টারি এখানে জলের বোতল থাকছে। আর এই পাশেই দেখাই ওয়াশরুম। ওয়াশরুমে তোমরা এখানে ওয়েস্টার্ন টয়লেট পেয়ে যাচ্ছ, যেখানে পুরো কোমোড রয়েছে, শাওয়ার ফ্যাসিলিটি রয়েছে। গিজার নেই, সম্ভবত শীতকালে গিজারটা লাগানো হবে, কারণ এগুলো পুরোপুরি নতুন দেখতে পাচ্ছি, একদম ঝাঁ চকচকে, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং সব কিন্তু একদম খুব সুন্দরভাবে সাজানো গোছানো। আর এই পাশে রয়েছে একটা বেসিন, তার সাথে থাকছে হ্যান্ড ওয়াশ, আর এখানে থাকছে মিরর। খুব সুন্দর, এক কথায় ফার্স্ট ইমপ্রেশনে আপনারা দেখলে আপনাদের পছন্দ হয়ে যাবে এরকমই একটা রুম। আপনারা ফ্যামিলির সাথে আসুন, কিংবা বন্ধু বান্ধবের সাথে আসুন, কিংবা নিজের প্রিয় মানুষের সাথে আসুন, সবার জন্যই কিন্তু এই রুমটা বেশ সুটেবল হবে। আপনারা চাইলে এই কটেজ রুমটা আপনারা নিতে পারেন, যেটাতে আজকে আমরা থাকছি। আর বাকি কেমন কি রুমের ফেসিলিটি রয়েছে, কেমন কি সব থাকছে ভাড়া, সবই থাকছে ভিডিও ডিসক্রিপশানে। আপনারা চাইলে ভিডিও ডিসক্রিপশান থেকেও দেখে নিতে পারেন। তো সেই ভোরবেলা থেকে আমাদের জার্নি শুরু হয়েছিল, আর আমরা এখানে আসার পর থেকে নানান সাইট সিন করেছি। এখন আমরা রুমে এসেছি, রুমে চেক ইন করার পর এখন একটু ফ্রেশ হব। ফ্রেশ হওয়ার পর বাকি জিনিস যেগুলো রয়েছে, যেমন আমাদের লাঞ্চ বাকি রয়েছে, লাঞ্চ করব। তারপর পুরো যে রিসোর্টটা আপনাদের একটা ট্যুর করে দেখিয়ে দেবো কেমন কি রয়েছে। বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন 2:30, আর এখন আমরা লাঞ্চ করতে এসেছি। আর এই রিসর্টের লাঞ্চের জন্য এখানে ডাইনিং স্পেস রয়েছে একটা। যারা গেস্টরা রয়েছেন এই ডাইনিং স্পেসে এসে এখানেই লাঞ্চ করেন কিংবা ডিনার করেন। চলুন আপনাদের দেখিয়ে দিই। বেশ একটা স্পেসিয়াস ডাইনিং স্পেস, যেখানে অনেক গেস্ট একসাথে বসে এখানে লাঞ্চ করতে পারেন। বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর সেট করা। এরকমভাবে ছটা করে চেয়ার রয়েছে, একসাথে গ্রুপে থাকলে অনেকেই বসে একসাথে লাঞ্চ করতে পারবেন। এবং এই যে দৃশ্যটা বেশ সুন্দর। যদি আমরা এখানে লাঞ্চ করতে বসি, পাশেই রয়েছে এখানে গাছগাছালি। এই গাছগুলো হচ্ছে স্পেশালি কাজু গাছ। এই যে ডাইনিংয়ে বসার সাথে সাথেই আজকে দুপুরে লাঞ্চ দিয়ে গেছেন। লাঞ্চটা বেশ সাজানো গোছানো, বেশ এলাহি আয়োজন রয়েছে এখানে লাঞ্চের। দেখাই আপনাদের, এখানে রয়েছে সাদা ভাত রয়েছে, তার সাথে রয়েছে পাঁপড় ভাজা, ডাল, আর এটা সম্ভবত আলু পোস্ত, যেটা বাঙালির খুবই প্রিয়। তার সাথে থাকছে আলু ভাজা। আর এইটা হচ্ছে এই উড়িষ্যার একটা ইউনিক জিনিস, সেটা হচ্ছে দই বেগুন। আর এটা হচ্ছে এক ধরনের চাটনি, সাথে থাকছে দই। আচ্ছা আর আপনার আচ্ছা, আমরা এক্সট্রা অর্ডার দিয়েছিলাম কাঁকড়া, তার সাথে চিংড়ি মাছ। এই যে এগুলো যেমন আমরা এক্সট্রাভাবে অর্ডার দিয়েছি, আপনারা চাইলে এক্সট্রা করে অর্ডার দিয়ে নিয়ে নিতে পারেন। কাঁকড়া, চিংড়ি মাছ এখানে সবসময় থাকে, শুধু আপনাদের বলে দিতে হবে। আর এটা থাকছে স্যালাড, আর এখানে থাকছে বেশ বড় সাইজের পমপ্লেট মাছ, বেশ বড় সাইজের পমপ্লেট মাছ। আর এখানে থাকছে মাছ ভাজা, সমুদ্রের ভোলা ভেটকি ভাজা দিয়েছে। খাওয়া শুরু করে দিয়েছি। এই যে ডাল, তার সাথে আলু ভাজা নিয়েছি, আর থাকছে আলু পোস্ত। রান্না কিন্তু বেশ খাসা। মাছ দেখতে পাচ্ছি, মাছগুলো একদম মাছ ভাজাটা কিন্তু বেশ দুর্দান্ত লাগছে খেতে। এইবার হচ্ছে দই বেগুন, এই যে
একটা মিষ্টি মিষ্টি ভাব রয়েছে, কিন্তু স্বাদটা বেশ ভালো এই পমফ্রেটের জন্য। হা বেশ বড় সাইজের পমফ্রেট, সাইজটা জাস্ট একবার দেখুন, বেশ বড় সাইজের পমফ্রেট দেওয়া হয়। আরেকটা কথা, প্রত্যেকটা মাছ কিন্তু ফ্রেশ। আমরা এখানে বসে এলাহি খাওয়া দাওয়া করছি, আর এই মাছের গন্ধ পেয়ে ছোট্ট একটি বন্ধু এসছে, দেখো। এ কিন্তু এই বিচ ক্যাম্পেই থাকে। পমফ্রেটের পর এখন চিংড়ি মাছ নিয়ে দেখছি, যে বেশ বড় সাইজের প্রন, পুরোটাই ঢেলে নিলাম। রান্না ভালোই হয়েছে। একদম শেষ পাতে ট্রাই করছি এখানকার সি ফুড, অর্থাৎ এই সামুদ্রিক কাঁকড়া। বেশ বড় সাইজের কাঁকড়া দিয়েছে, বেশ বড় সাইজের। দেখুন, আমার এক হাতের মধ্যে আসছে না, এতটাই বড়। এত যে এলাহি ভুড়ি ভোজ হলো, সেটা হজম করার জন্য লাস্টে থাকছে টক দই। বন্ধুরা, ঘড়ি কাটায় এখন বাজে বিকেল 4:13, আর এখন আবার আমরা রুম থেকে বেরিয়ে পড়েছি। দুপুরে লাঞ্চ করার পর একটুখানি রেস্ট করেছি, রেস্ট করার পর এখন যাচ্ছি এখানকার বোট রাইড করার জন্য। হ্যাঁ, এখানে প্রসিদ্ধ বুড়িবালাম নদী রয়েছে, সেই নদীতে আমরা এখন সাইট সিন করতে যাচ্ছি। কেমন কি রয়েছে সাইট সিনে, সেটা ওখানে গিয়েই শেয়ার করছি। আর এখানে রয়েছে সামনে সুইমিং পুল, সুইমিং পুলে অনেকেই স্নান করছেন, এনজয় করছেন। চলুন এখন যাওয়া যাক। বন্ধুরা, রিসোর্ট থেকে এখন একটা বাইক নিয়ে দিয়েছি, আর বাইকে করে আমি আর দেবাশিস এখন যাচ্ছি বোট রাইড করতে। হ্যাঁ, এখন বুড়িবালাম নদীর ঠিক সামনে যাচ্ছি, যেখান থেকে বোট রাইড করানো হয়। আর দাদা বেশ আমাদের পরিচিত, তাই বললো বাইক নিয়ে চলে যাও। তো এখন উড়িষ্যাতে এসে এরকম বাইক রাইড করছি, আর যাচ্ছি এখন বুড়িবালাম নদীতে বোট রাইড করতে। আর এখানকার পরিবেশটা জাস্ট একবার দেখুন, অসাধারণ। আমরা এখন বাইক নিয়ে পৌঁছে গেলাম বুড়িবালাম নদীর তীরে, আর জায়গাটা এতটাই মনোরম। যারা শহর অঞ্চল থেকে আসবেন, কলকাতা থেকে আসবেন, সত্যি বলছি জায়গাটা প্রেমে পড়ে যাবেন, এতটাই সুন্দর। আর বিকেলের দিকে এসছে তো, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর এই যে নদীর স্নিগ্ধ হাওয়া, দুর্দান্ত লাগছে। আর এই নদীর যে পাড়ে ছোটোখাটো ঘরবাড়ি রয়েছে, এবং নদীর পাড়ে এরকম একটা লাল মাটির রাস্তা রয়েছে, যেখানে অনেক আগত টুরিস্টরা যাচ্ছেন এবং জায়গাটি ঘুরে দেখছেন। বেসিক্যালি আর কিছুটা আমাদের হেঁটে যেতে হবে, এবং সামনে থেকে শুরু হবে আমাদের আজকের বোট রাইড। এবং এই যে বুড়িবালাম নদী, যেখান থেকে আমরা বাইকটা পার্কিং করে রাখলাম, তার ঠিক পাশেই রয়েছে ফিশিং ট্রলার। কারণ এই বুড়িবালাম নদী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। এই বুড়িবালাম নদীতে যতগুলো নৌকো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা নৌকো বঙ্গোপসাগরে যায় মাছ ধরতে। হ্যাঁ, তার জন্যই এত রকম ট্রলার আমরা দেখতে পাচ্ছি এখানে। বেশ সুন্দর এক মনোরম পরিবেশ। এই যে এই ঠিক পার থেকে আমাদের আজকে বোট রাইড শুরু হবে। জায়গাটা কিন্তু বেশ মনোরম, দেখুন। আর এখানে একাধিক এরকম নৌকো আছে, যে নৌকো করে বোট রাইড হয়। আজকে আমরা এই নৌকো করে ভ্রমণ করব, বেশ এক আলাদা এক্সপিরিয়েন্স হবে। চলুন ওঠা যাক। উঠে পড়লাম, আর এখানে বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই যে সিট রয়েছে, এখানে অনায়াসে আপনারা বসতে পারেন। এই বুড়িবালাম নদী 199 কিলোমিটার প্রশস্ত, এবং সিমনিপাল পাহাড় থেকে উৎপত্তি হয়ে পৌঁছে গেছে বঙ্গোপসাগর অবধি। আর যেহেতু এই নদী বঙ্গোপসাগরের সাথে যুক্ত, তাই মাছ ধরার একাধিক ফিশিং ট্রলার এখান থেকে ডাইরেক্ট চলে যাচ্ছে বঙ্গোপসাগরে ফিশিং করার জন্য।
বুড়িবালাম নদীতে সাইট সিন করার পর এখন আমরা এসে গেলাম একটি নির্জন দ্বীপে, যেটি এইভাবে তৈরি হয়েছে পলি জমি জমে। আর এই পাশে বেসিক্যালি বঙ্গোপসাগর, যে কারণে আমরা ঢেউ দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি দ্বীপ। এই দ্বীপে এখন আমরা নামবো। এই দ্বীপের নাম হচ্ছে টরেন্টো আইল্যান্ড। তো আমরা এখন নেমে গেলাম টরেন্টো আইল্যান্ডে, যেটা এরকম একটা বালিয়ারি দ্বীপ, বেশ সুন্দর দেখুন। আর আমাদের এই নৌকোটা এখন এই দ্বীপে এসে দাঁড়িয়েছে। দেখুন এদিকটা নদী এবং এই পাশে রয়েছে সুবিস্তৃত বঙ্গোপসাগর। আর একবার ঢেউটা দেখুন, চলুন সামনে থেকে দেখাই আপনাদের। মারাত্মক, মানে এত সুন্দর জায়গা, মানে সত্যি জীবনে স্মরণীয় হয়ে থাকবে। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরে যদি এই জায়গায় না আসেন, সত্যিকারে চরম মিস করবেন। এই পাশে রয়েছে বুড়িবালাম নদী আর এই পাশে রয়েছে বঙ্গোপসাগর। বুড়িবালাম নদী 199 কিলোমিটার পথ অতিক্রম করে এসে মিলিত হয়েছে এই বঙ্গোপসাগরে। আর এই মিলনস্থলে এক আলাদাই সৌন্দর্য। দেখুন এই যে ছোট একটি দ্বীপের সৃষ্টি হয়েছে পলিজমে, এই দ্বীপটির নাম হচ্ছে টরেন্টো আইল্যান্ড। আর এই আইল্যান্ডের সামনে আপনারা এলে দেখতে পারবেন একদিকে শান্ত নদী এবং অপর প্রান্তে রয়েছে বঙ্গোপসাগরের উত্তাল সমুদ্রের ঢেউ। অসাধারণ। আমাদের এই প্রকৃতি কতটা বৈচিত্র্যময়। এক পাশে রয়েছে শান্ত নদী আর এক পাশে রয়েছে উত্তাল সমুদ্র, দুটির মিলনস্থলে এখন আমরা রয়েছি। এই দ্বীপটির নাম হচ্ছে টরেন্টো আইল্যান্ড। দেখো বন্ধুরা, লাল কাঁকড়া এক্ষুনি বালি থেকে তুলে আনা হলো। এখানে কিন্তু প্রচুর এরকম কাঁকড়ার গর্ত রয়েছে, যেখানে এরকম কাঁকড়া রয়েছে। আর জাস্ট চোখগুলো দেখো একবার, এদের চোখ কিন্তু পুরো 360 ডিগ্রি থাকে। এই দেখো মুভমেন্টটা জাস্ট দেখো একবার, এই দেখো। আজকে তো ক্লাউডি ওয়েদার, নাহলে ওয়েদার যদি ভালো থাকতো তাহলে এখান থেকে সানসেটটাও বেশ সুন্দরভাবে দেখতে পাওয়া যেত। এখন বাজে 5:47। এখন আবার আমরা এই টরেন্টো আইল্যান্ড থেকে ফিরে যাচ্ছি ক্যাম্পের দিকে। হ্যাঁ, কি আবার চিলি চিকেন? ও, মানে বিকেলে স্ন্যাক্সের পর আবার চিলি চিকেন থাকছে, তাই তো? আচ্ছা, থ্যাংক ইউ। বন্ধুরা, সন্ধ্যাবেলা 7টার সময় আমাদের স্ন্যাক্স দিয়ে গেছিলো। স্ন্যাক্সে ছিল চিকেন পকোড়া, ভেজ পকোড়া এবং সাথে চা। এখন আবার সন্ধ্যাবেলা 7:30টার সময় দিয়ে গেছে চিলি চিকেন। বেশ অনেকটা কোয়ান্টিটিতে এখানে চিলি চিকেন দিয়েছে, বেশ সদ্য বানিয়ে আনা চিলি চিকেন, এখনো অবধি ধোঁয়া উঠছে। আর যেহেতু আমরা দুজন রয়েছি, দুজনের জন্য সাফিসিয়েন্ট একটা কোয়ান্টিটি এখানে দিয়ে গেছে। চলুন খেয়ে দেখি। দেখে কিন্তু বেশ ভালো লাগছে এবং জিভে জল আসছে, সত্যি দারুণ বানিয়েছে। টেস্টটাও বেশ অসাধারণ। বন্ধুরা, ঘড়ি কাটায় বাজে এখন রাত 10টা। রাত্রি 10টার সময় এখানে ডিনার দেওয়া হয়। ডিনার শুরু হয়েছে রাত্রি 9টা থেকেই। আমরা 10টার সময় যাচ্ছি, একটু আগে আমাদের ডাকা হয়েছে। আর ডিনারের জন্য আমরা যাচ্ছি ডাইনিং স্পেসে, সেখানে সবাই একসাথে বসে ডিনার করে, সেখানেই যাচ্ছি। আর আজকে ডিনারে কি কি থাকছে চলুন সেখানে গিয়ে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা, চলে এসেছি এখন রাতের ডিনারে। আর রাতের ডিনারে থাকছে সাদা ভাত, তার সাথে ডাল, এটা এক ধরনের ভেজ তরকারি, তার সাথে আলু ভাজা, এখানে স্যালাড রয়েছে। স্যালাড হিসেবে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, আর এখানে চিকেন রয়েছে। আর শেষ পাতে থাকছে মিষ্টি।
এর সাথে আপনারা রুটিও নিতে পারেন, আর অল্টারনেট হিসেবে রুটি ছিল, আমি ভাত নিয়েছি। সন্ধ্যাবেলা স্ন্যাক্স, চা, তার উপর আবার চিলি চিকেন, তারপর রাতের এই ডিনার। সত্যি বলতে এখন পেটে জায়গাও সেরকম নেই যে এখন ডিনারটা খাবো। বন্ধুরা, রাতের ডিনার কমপ্লিট করেছি আর এখন চলে এলাম আবার রুমে। আর সত্যিকারে বলতে সারাদিনে এত জার্নি হয়েছে আর এই সাইট সিন এত রকমভাবে আমরা করেছি, তার জন্য শরীরটা পুরোপুরি টায়ার্ড। আর রাতের ডিনারের জন্যও কিন্তু পেটে খাবারের জায়গা ছিল না, কারণ সকাল থেকে শুরু করে এখনও অবধি যা যা খেয়েছি, কোয়ান্টিটি এবং কোয়ালিটি যদি বলি মারাত্মক লেভেলের ছিল, তার জন্য পেটে একটুও জায়গা ছিল না। যা হোক করে রাত্রির ডিনারটা কমপ্লিট করেছি। আর ডিনারে কেমন কি ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করেছি, আলাদা করে কিছু বলার নেই। এখানে রাতের ডিনারটাও কিন্তু বেশ ভালো ছিল। এখন ডিনার করে চলে এসেছি রুমে। এখন সত্যিকারে বলতে গেলে একটু রেস্টের প্রয়োজন রয়েছে, তাই এখন জাস্ট ঘুমোবো। কালকে সকালে আবার দেখা হচ্ছে। চলুন, টাটা, গুড নাইট। গুড মর্নিং ফ্রম বাগদা বিচ। আজকে আমাদের বাগদা বিচের বালাসর ভ্রমণের দ্বিতীয় দিন। আর আজকে দ্বিতীয় দিনে ঘুম থেকে উঠেছি, বেশ ভালো ঘুম হয়েছে রাত্রিবেলা। আর কালকে যেহেতু টায়ার্ড ছিলাম, বেশ ঘুমিয়ে শরীরটা এখন রিকভার হয়েছে। এখন আশেপাশে জায়গাগুলো ঘুরে দেখব। সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে এইখানে এই ঝাউ জঙ্গল আর তার পাশে সমুদ্র সৈকত। চলুন আর কথা না বাড়িয়ে আপনাদের দেখাই যেখানকার সৌন্দর্যটা ঠিক কতটা। সকাল সকাল গরম চা দিয়ে আজকের দিনটা শুরু। এই সি সাফারি বিচ ক্যাম্প থেকে ডাইরেক্ট বেরোলেই আপনারা দেখতে পাবেন ঝাউ জঙ্গল, যেটা চলে যাচ্ছে একদম সিধে বাগদা বিচে, সামনেই সমুদ্র সৈকত। আর এখান থেকেই আমরা এখন সমুদ্রের গর্জন শুনতে পাচ্ছি। বেশ সুন্দর জায়গাটা। জাস্ট ভিডিওতে দেখে এরকম মনে হচ্ছে, যখন আপনারা আসবেন এখানে সত্যি জায়গাটার প্রেমে পড়ে যাবেন। এই জঙ্গলে ছোট ছোট পাখি ডাকছে কিচিমিচি করে। দেখুন আশেপাশে জায়গাটা কতটাই সুন্দর, দেখে মনে হচ্ছে একটা সুন্দর ভ্যালি। মানে কলকাতা থেকে মাত্র 4 ঘন্টা দূরে এমন একটি জায়গা, যেখানে এলে মনে হবে প্রকৃতি তার সব সৌন্দর্য একটাই জায়গায় ঢেলে দিয়েছে। সি সাফারি বিচ ক্যাম্পের থেকে ঢিল ছোড়া দূরত্বে রয়েছে এরকম সুন্দর সমুদ্র সৈকত। দেখুন জাস্ট একবার, অসাধারণ এখানকার দৃশ্য। দেখুন জীবন্ত শঙ্খ। আমরা এখন রয়েছি বাগদা সি বিচে, আর এই পাশে রয়েছে দুবলাগুড়ি সি বিচ। আর যদি আমাদের বাম পাশে দেখাই, বাম পাশে রয়েছে পরিখি সি বিচ, তাছাড়া রয়েছে চাঁদিপুর সমুদ্র সৈকত। এই বাগদা সি বিচে এলে এখানে এই ধরনের মাছ ধরার কৌশল আপনারা দেখতে পাবেন। দেখুন বড় বড় সমুদ্রের ঢেউকে উপেক্ষা করে বেশ দূরে গিয়ে কিভাবে মাছ ধরছেন জাস্ট একবার দেখুন। সমুদ্র থেকে মাছ ধরা হয়েছে। এই বাগদা সি বিচের জ্যান্ত মাছ, এগুলো শুধু চিংড়ি রয়েছে নাকি? শুধু চিংড়ি নাকি? বাহ, দেখুন জাস্ট একবার জ্যান্ত চিংড়ি। এই যে এরকম জ্যান্ত চিংড়ি দেখতে পাবেন। এই যে তার সাথে কিছু শঙ্খও রয়েছে, প্রচুর পরিমাণ। একবারে কতটা পরিমাণ চিংড়ি আসতে পারে তাও? 1 কেজি 2 কেজি। 1 কেজি 2 কেজি? হ্যাঁ। এগুলো কি বাড়ির জন্য নাকি বিক্রি করা হয়? না না, বিক্রি করা হয়। বিক্রি করা হয়। দেখুন কি অনবদ্য এই কৌশল। বন্ধুরা, সকাল সকাল সমুদ্র সৈকত থেকে ঘুরে আসার পর এখন চলে এসেছি এই রিসর্টের সুইমিং পুলে। হ্যাঁ, এই সুইমিং পুল আমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবো। চলুন এখন সুইমিং পুলের মজা নেওয়া যাক। এই চলে এলাম সুইমিং পুলে, বেশ কালারিং জল রয়েছে আর এখানে ছোট ছোট এরকম ফাউন্টেন রয়েছে, যেটা দেখতে ভালো লাগছে। এই সুইমিং পুলটা দুইভাবে সেপারেট করা রয়েছে। এটা হচ্ছে বেসিক্যালি কিড জোন, এর ডেপটা কম রয়েছে, অনেকটাই কম গভীর, আর ওটার গভীরতা বেশি। যারা অ্যাডাল্ট রয়েছেন, যারা বড়রা, তারা এইটা অ্যাক্সেস করতে পারবেন। চলুন দেখাই। আর এখানে সি সাফারি রিসর্টের একটা খুব সুন্দর এখানে সাইন দেওয়া রয়েছে, যেখান থেকে জল পড়ছে, খুব সুন্দর কিন্তু। আর রাত্রিবেলা কিন্তু এই সব জায়গায় লাইট লাগানো রয়েছে, সেই লাইটগুলো জ্বলে যায়, আরও সুন্দর দেখতে লাগে। এই সি সাফারি ক্যাম্পের যে সুইমিং পুল রয়েছে, অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি করা রয়েছে, দেখলে বেশ ভালো লাগবে। আর নীল জল, সত্যিকারে বেশ ভালো লাগছে দেখে।
অনেক জায়গায় সুইমিং পুল থাকে বাট তারা মেনটেন্স করে না, এখানে সুইমিং পুল কিন্তু বেশ মেনটেন্স করা, একদম পরিষ্কার স্বচ্ছ জল এবং খুব সুন্দর নীল জল। চলুন এখন এটার মজা নেই। বন্ধুরা এই সিসাপাড়ি বিচ ক্যাম্পে এসে এখন দারুণ এনজয় করছি। এখন রয়েছি সিসাপাড়ি বিচ ক্যাম্পের সুইমিং পুলে, আর এখানে তোমরা যদি কটেজে থাকো তার সাথে ফ্রিতে এই সুইমিং পুলটা তোমরা অ্যাক্সেস করতে পারবে। অসাধারণ, দেখো এখানকার সৌন্দর্য, বেশ সুন্দর স্বচ্ছ জল, স্নান করতে বেশ ভালো লাগবে। ঘন্টার পর ঘন্টা কী করে কেটে যাবে টেরও পাবে না। বন্ধুরা রুম থেকে সব কিছু গুছিয়ে নিলাম, কারণ আজকে আমরা চেক আউট করবো। আর এখন সকালবেলা 9:30 বাজে, 9:30টার সময় আমরা টিফিন করে এখানে 10টায় চেক আউট করে বেরিয়ে যাব। তো এখন যাচ্ছি ডাইনিং স্পেসে। এই যে সকাল থেকে উঠে আমরা সমুদ্র সৈকতে গেলাম, তাছাড়া এখানকার যে সুইমিং পুল রয়েছে সুইমিং পুলটাও অ্যাক্সেস করলাম, বেশ ভালো সুইমিং করলাম। এখন যাচ্ছি ডাইনিং স্পেসে আজকে সকালে ব্রেকফাস্ট করে আজকের মতো আমাদের এই ভ্রমণ পর্ব শেষ হবে। আজকের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, ব্রেকফাস্টে রয়েছে এরকম কচুরি বলতে পারো বা পুরি বলতে পারো, তার সাথে রয়েছে এখানকার ট্রেডিশনাল যে খাবার সেইগুলো, এই যে আলু তরকারি, তার সাথে এরকম কারি পাতা দেওয়া রয়েছে। আর এখানে থাকছে ডিম সিদ্ধ আর মিষ্টি। কেউ যদি রুটি খেতে চায় রুটি পায়, যদি আপনারা রুটি খেতে চান এই তরকারির সাথে রুটিও পেয়ে যাবেন, কিন্তু আগে থেকে বলে দিতে হবে। সকালে যখন ব্রেকফাস্ট তৈরি হয় রুটি পরোটা নাকি সব কিছুই পাওয়া যায়, শুধু আপনারা বলে দিলেই হয়ে যাবে। অনেকটা সেই নানের মতো খেতে, নান। আর সাথে থাকছে সেদ্ধ ডিম। আপনারা যদি ভাজা খেতে চান সেক্ষেত্রে অর্থাৎ অমলেট, সেটাও সম্ভব, বলে দিলে অমলেটও করে দেয়। আর ব্রেকফাস্টে শেষে থাকে এরকম রসগোল্লা। কালকে আমরা যখন খেয়েছিলাম তখন পান্তুয়া ছিল, এখন রসগোল্লা। বন্ধুরা ব্রেকফাস্ট করে এখন আবার যাচ্ছি সামনের দিকটা, সামনে অটো রাখা রয়েছে, সেই অটো করে আমরা আজকে বালাসর অবধি যাব। তো পুরো বালাসর থেকে বালাসর অবধি এবং সাইট সিনিং পুরোটাই আমরা এই প্যাকেজের মধ্যে করে নিয়েছিলাম। প্যাকেজে কেমন কী খরচা পড়ছে সেটা পুরোপুরি ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দিচ্ছি। তাছাড়া তোমরা যদি নর্মালি এই রিসোর্টে এসে থাকতে চাও, এখানকার নর্মালি এই রুমগুলোতে থাকতে চাও, কিংবা ডিলাক্স রুমে কিংবা কটেজে যদি থাকতে চাও, টোটাল খাওয়া দাওয়ার যে প্যাকেজ সেটা নিয়ে কেমন কী খরচা পড়ে, আর যদি আমাদের মতো সাইট সিন করতে চাও সেই ক্ষেত্রে কেমন কী খরচা পড়ে, প্রত্যেকটা তথ্য কিন্তু রয়েছে ডিসক্রিপশানে, তোমরা একবার ডিসক্রিপশান চেক করে নিতে পারো। তাছাড়া ভিডিও স্ক্রিনে দাদাদের নাম্বার আসছে, এই রিসোর্টের মালিকের নাম্বার আসছে, আপনারা সেই নাম্বারেও কিন্তু কল করে ফোন করে জেনে নিতে পারেন কেমন কী খরচা পড়ে। তো চলুন আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম দুদিনে কী করে আপনারা একটি সুন্দর জায়গা ভ্রমণ করতে পারেন, বালাসরের বাগদা বিচ, তার সাথে এই সি সাফারি ক্যাম্প, যেখানে রয়েছে খুব সুন্দর সুন্দর ডিলাক্স রুম, তাছাড়া রয়েছে খুব সুন্দর কটেজ, সাথে রয়েছে সুন্দর একটি সুইমিং পুল, যেখানে আপনারা এই সুইমিং পুলে অ্যাক্সেস করতে পারবেন। পাশে রয়েছে ঝাউ জঙ্গল এবং সমুদ্র সৈকত। আর এই ক্যাম্প থেকেই প্যাকেজিং সিস্টেমের মাধ্যমে আপনারা ঘুরে দেখতে পারেন এখানকার আশেপাশের সাইট সিনিং, প্রত্যেকটা যাবতীয় ইনফরমেশন দিয়ে দিয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ভিডিওটা কেমন কী লাগলো। আর চ্যানেলে যদি নতুন হন কিংবা এই ধরনের কন্টেন্ট যদি দেখতে চান চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে, বাই 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 বাই।